চার দূতাবাসে হামলার হুমকি, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে একটি পক্ষ, দাবি ডিবির। আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এর নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে। ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরের শিক্ষক পরিবারের 4 জন খুন, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন, প্রধানমন্ত্রীর যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশনা। আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। ঢাকায় একাধিক দূতাবাসে হামলার হুমকির ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সিটিটিসি ও ডিবি। ব্রিফিংয়ে গোয়েন্দা প্রধান জানান, আতঙ্কিত হবার মতো তথ্য এখনো পাওয়া যায়নি। তারা দাবি করেন, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি পক্ষ। দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমার মতো বস্তু উদ্ধারের খবরে শিরোনাম হয়েছে বেশ কিছুদিন। এবার সামনে এলো চীন, পাকিস্তান সহ 4 দূতাবাসের হামলার হুমকির প্রসঙ্গ। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎই বাড়তি সতর্কতা। তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডিকে। কাজ করছে গোয়েন্দা পুলিশও। ইতোমধ্যে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, ইমেইলে হামলার হুমকির তথ্যকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি, এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এর নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসকের উপর হামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাবি করেন, বিত্তশালী ও প্রভাবশালীদের টার্গেট করে চাঁদাবাজি করছে সংঘবদ্ধ চক্র। তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, হুন্ডি ব্যবসায় লোকসানের পর চাঁদাবাজিতে নাম লেখায় চক্রটির সদস্যরা। হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ইয়াবা সেবনে বাধা দেয়ায় হত্যা করা হয়েছে রংপুরের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানকে। ঘটনার পর আটক 2 জন জড়িত থাকার বিষয়টি স্বীকারও করেছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানান পুলিশ কমিশনার আব্দুল মাহমুদ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। মামলা হয়েছে থানায়, যাতে গ্রেপ্তার দেখানো হয়েছে আটক 2 জনকে। শিক্ষকতা থেকে অবসর নিয়ে ছিমছাম জীবনযাপন করছিলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। জমানো টাকায় গড়া ছোট্ট বাড়িতে ভালোই চলছিল 4 সদস্যের পরিবারের, কিন্তু সেখানে ভর করে অশুভ কালো ছায়া। জানা যায়, গত বুধবার থেকে আত্মীয়স্বজনরা গণপতি চক্রবর্তীর পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না। সন্দেহ হলে শনিবার রাতে তার সেলিকা এসে দেখেন বাড়ি তালাবদ্ধ, এলোমেলো ঘর। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে 2 তলা বাড়ির ছাদ, বাসা, সিঁড়ি ও ঘরের খাটের নিচে থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে, 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে। স্থানীয়রা জানান, নিহত সাবেক শিক্ষক অবসর নেয়ার পর নিজ বাসায় ও রংপুর সমবায় মার্কেটে হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার চালাতেন। টিচার একজন মানুষ, খুব শান্ত, জেলা স্কুলের টিচার, খুব ভালো, খুব একনিষ্ঠতার সাথে উনি কাজ করছিল, খুব কষ্ট করে এই বাড়িটা করছে, কোনো ঘুষ কিচ্ছু খায় না। বাড়িটা করার সময় প্রবলেমে পড়ছিল বিভিন্নভাবে, চাঁদার দাবি, অমুক তমুক, এটা সেটা বিভিন্নভাবে প্রবলেমে পড়ছিল। এটা মানুষের ছাড়া কি এটা এইভাবে এটা নির্যাতন করে মারা হয়েছে। হত্যায় জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুর জেলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা।
শুরুতে পুলিশ ডাকাতির ঘটনা বললেও পরের সংবাদ সম্মেলনে জানানো হয় হত্যায় মাদকসেবীরা জড়িত। এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস পরস্পর কাজিন ভাই, দুইজনে স্যারের বাসায় ইয়াবা সেবন করছে। ভোর হয়ে গেছে, ইয়াবা সেবন করতে গিয়ে গণপতি স্যার ছাদে উঠে তাদেরকে চ্যালেঞ্জ করছে বা বকাবকি করছে। স্যার খালি গায়ে ছিল, ওনার কাঁধে একটা গামছা ছিল, স্যারের কাঁধে থাকা গামছা দিয়ে গলা পেঁচিয়ে দুইজনে স্যারকে খুন করে। খুনিদের বক্তব্য অনুযায়ী প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না ৩-৪ মিনিট, তখন তাকে আবার একটা রশি এনে গলায় প্যাঁচ দিছে, 2টা প্যাঁচ দিছে, একটা গলায় পড়ছে, তাড়াহুড়ো করতে যে একটা মুখে পড়ছে, ওই জোরে টানের সাথে মুখ টুকের এটা বিকৃত হয়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। পরে বিমান বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, এয়ার কমান্ড অপারেশন সেন্টার ও অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঘুরে দেখেন তিনি। দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম কর্মদিবস। সকাল 11টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী একটি দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কার্যালয়ে যান। এ সময় নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম বুঝে নেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। স্বাক্ষর করেন নথিপত্রে। গেল 21শে আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জ্বালানি সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরো বড় যুদ্ধ। তার দাবি, জুলাই জাদুঘরে বিএনপি ছাড়া কারো অবদানের স্মারক রাখা হয়নি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র সংস্কারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার। জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে এই সেমিনারে অংশ নেন জামাতের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ইসলামী অনুশাসন বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। অভিযোগ করেন, আগে সরকারের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বিএনপি। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বিএনপি সরকার। হুঁশিয়ারি দেন, 24-এর গণঅভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরো বড় যুদ্ধ। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। দাবি করেন, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। জামাত আমির বলেন, অপকর্মের দায় মাথায় নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরে আসার নজির নেই ইতিহাসে। অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। কোনো ইতিহাস নেই।